91 সালে জামাত ইসলামী সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কীভাবে হইত? এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম, কারণ ওনারা আসলে পাকিস্তানেও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। আমরা জামাত ইসলামী পাকিস্তানের বিরোধী ছিল বলে যে তথ্য আসছে, এটা একেবারেই অসত্য তথ্য। কারণ সৈয়দ আবুল আলা মওদুদী প্রথম টু নেশন থিওরির প্রবক্তা ছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী, এবং তার খুব স্ট্রং একটা বই লেখা ছিল, সেটাকে তৎকালীন মুসলিম লীগ পলিটিক্যালি হাজার লক্ষ কপি ছাপিয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষের কাছে, মুসলিমের কাছে পেশ করেছিলেন। এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই উনি কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করেছেন। উনি যে কথাটা বলেছিলেন সেটা না বোঝার কারণে কেউ বিভ্রান্ত তৈরি করছে। উনি বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে একটি স্বাধীন ভূখণ্ড দরকার। উনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। তবে উনি বলেছিলেন যে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আন্দোলন চলছে, এই নেতৃত্বের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে উনি তার ডাউটের কথা উনি পেশ করেছিলেন। তো দুটা তো টোটালি ডিফারেন্ট জিনিস, কিন্তু যারা এটাকে বাজেভাবে ইউজ করে কন্ডেম করতে চায় তারাই এই সত্যটিকে অন্যভাবে তারা পেশ করতে চাচ্ছে। হি ওয়াজ টোটালি ইন ফেভার অফ পাকিস্তান। এবং একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কীভাবে হইত? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47 স্বাধীন বাংলাদেশ, এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম, কারণ ওনারা আসলে পাকিস্তানেও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারও যখন সংগ্রাম চলছিল ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেন নাই। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান, এই জন্য ভারত পালাই গেছেন। তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে, এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। মাননীয় আরেকজন সদস্য ভাই বলেছেন যে আমরা ম্যাডাম যখন জেলে ছিল বা অনবরত অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি। এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা শুধু বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি এই রাজপথে। এখন আমি আশা করব যেসব লোকেরা এসব তথ্য দিচ্ছেন তারা আরেকটু কষ্ট করে বিভিন্ন রেকর্ডে যেটা আছে সেই তথ্যটা ওনারা জেনে নেবেন। প্রত্যেকটা ইস্যুতে, যেমন অনেক সময় বিএনপিও আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার অনেক সময় দেন নাই। যেমন আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটা রিকোয়েস্ট করার জন্য, এবং সেখানে আমার সাথে আজকের বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলও দেখা হয়েছিল। ওনার শোনা আছে কিনা আমি জানি না। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আপনি জেলে ছিলেন? না না, ওই দিন রাত্রে আপনার সাথে মোশাররফ ভাই আসছেন কিনা, কারণ আপনারা বিদেশি যে একজন লিডার আসছিল নেগোসিয়েট করতে, সেখান থেকে মিটিং করে ওনার বাসা আসছিলেন, আমি এর আগে ওখানে উপস্থিত ছিলাম। হাউএভার দ্যাটস নাথিং সো ইম্পর্টেন্ট। আমরা সেদিন আমি গিয়েছিলাম জামাতের পক্ষ থেকে যে আব্দুল কাদের মোল্লার ইস্যুতে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে আমরা আলোচনা করে দেবো, পরার দেওয়া হয়নি। তো সেটা এলিগেশন না, কারণ ম্যাডাম হ্যাজ এ লট অফ সিম্পেথি ফর জামাত ইসলাম, এবং আমাদের জন্য, আমাদের পক্ষে উনি অনেক ডাইরেক্ট কথা বলেছেন। উনি নিজামী সাহেবদের ফাঁসির ব্যাপারে কথা বলেছেন। আমরা এই জন্য ওনার প্রতি গ্রেটফুল এবং রেসপেক্টফুল। আমি একটা পার্টিকুলার ইস্যুতে শহীদের কথা বলেছি, কারণ এটা আমরা তখনও চাই, এখনও চাই যে যেহেতু এখন আমরা ভিন্নভাবে নির্বাচন করেছি, আমরা তো নির্বাচন তো একসাথে করেছিলাম,
সুতরাং যারা মেজরিটি পাবে তার সরকার আছে, আমরা মাইনরিটি আছি, আমরা বিরোধী দলে আছি, এতে তো কোনো সমস্যা নেই। কারণ দেশের পলিসির ব্যাপারে যদি আমাদের ডিফারেন্স থাকে সেখানে আমরা কন্ট্রাডিক্ট করব, কিন্তু দলে দলে আবার কন্ট্রাডিকশান আসা, এগুলো তো পরিবেশকে আমি মনে করি কনজেনিয়াল রাখবে না এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত বলে আমি এটা মনে করি। এরপরে খুব সহজে বলছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে কোনো দলের ব্যাংকও আছে। আসলে জামাত ইসলামীর এরকম কোনো ব্যাংক নেই, এক। দুই, ইসলামী ব্যাংক জামাতের আজকে আমরা যারা এমপি আছি এর ভিতরে কেউ জামাত ইসলামী ব্যাংকের কোনো ডিরেক্টর নাই। তিন, ইসলামী ব্যাংকের আমাদের যারা এখানে আছে তাদের কোনো ঋণ অ্যাডজাস্টমেন্টও করে কন্ডিয়েট হয় নাই, এবং এখানে আমরা সেরকম ঋণ শিডিউল আমরা করি। সেগুলো এসব তথ্যগুলো আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী একজন অত্যন্ত বিজ্ঞ সম্মানীয় মানুষ, উনি হয়তো শুনে বলেছেন। তা আমি আশা করব উনি যদি অর্থমন্ত্রী, উনি এখন রেকর্ডটা নিয়ে আগামী সংসদে যদি বলেন তাহলে আমি খুশি হব। এবং ইসলামী ব্যাংক কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল, এবং অল্প সময় ইসলামী ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলামী ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলা সুদী ব্যাংক এখনও আছে। অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। এতে আমাদের কোনো আপত্তি না যদি আপনি এটা বলেন যে ইসলামী ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এটা আমরা করতে পারি, কারণ ইট গিভস এ ভেরি পজিটিভ রেজাল্ট ইন ব্যাংকিং সেক্টর। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে জামাত গুড ম্যানেজমেন্ট, সততা, এফিসিয়েন্সি, রাষ্ট্র পরিচালনায় হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় হোক, এটাতে বিশ্বাস করে। আর তিনটার জন্য যদি একসাথ হয়, এফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই তিনটি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে, এবং এটা সকলের জন্য কল্যাণ করা। সুতরাং আমরা ওই দিকে অগ্রসর হই। রাজাকার আলবরেদের কথা বলছেন, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি? আজকে আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না, উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়ি একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে নাই? শেখ সাহেবের আওয়ামী লীগ যেটা ছিল, যারা সোল দাবি করে, তারা মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী করেছে না? তো মাওলানা নুরুল ইসলামের জীবনীতে আমরা জানি শেখ সাহেবেই এটাকে রিকনসাইল করে দিয়েছিলেন, যাদের শাস্তি দেওয়ার দিয়েছিলেন, যাদেরকে মুক্ত করার করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটাকে আরও বেশি কনসিল করেছেন, কারণ ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে শাহজিউর রহমান সাহেব ছিল। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ, আপনি 2 মিনিটে কনক্লুড করে দেন, কারণ আজকে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন, আজান আছে। 2 মিনিটে শেষ করেন দয়া করে। 2 মিনিটে শেষ করছি। তো সুতরাং কথা তো অনেক বলতে হচ্ছে ওনাদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য। হাওয়ার তবে আমি শেষ করব, কথা আরও বলা যাবে যদি প্রয়োজন হয়। আপনি 2টা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 91 সালে জামাত ইসলামী সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। অধ্যাপক গোলাম আজম সাহেব, ম্যাডাম, দুইজনের সাথে প্রফেসর গাউসের বাসভবনের মিটিংয়ে সেদিন করছিলাম, এবং সেখান থেকেই লিখিতভাবে বঙ্গভবনে গিয়ে
আমাদের নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থনের কথা ছিল। কিছুদিনের ভিতরেই সমস্যা দেখা গেল ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। বিএল কলেজে আমাদের 2 জন ছেলেকে হত্যা করা হলো এবং উত্তেজনা তৈরি হলো। আমি মোশাররফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার মনে না থাকতে পারে। ওনাকে আমি বলেছি, স্যার সারা বাংলাদেশ তো আপনাদের দখলে, আপনারা ক্ষমতা, 2-1টা ক্যাম্পাস যদি বৈধভাবে অন্যরা থাকে সেখানে জোর করে পিটাপিটি করে ওটাকে দখল করার কি এতই জরুরি আপনাদের জন্য? কিন্তু দেখা গেলো যে সেটা অ্যাড্রেস করা হয় নাই। করতে করতে পরে 2 দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটলো। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে জানি। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। 2-1টা ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে ব্যাপারে আমরা অ্যাটেনশন দেবো, আপনারাও মেহরবানি করে অ্যাটেনশন দেন। সাধারণ একাডেমিক এনভায়রনমেন্ট থাকা উচিত এবং যারাই ডিস্টার্ব করবে। ধন্যবাদ মাননীয় উপনেতা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।